বাঙালির জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি। সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনড় হয়ে ওঠে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বাতন্ত্র্যবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায়। তারপর 1971 সালের 25শে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। শুরু করে গণহত্যা, রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে। এমন সময় চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে, দোলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা। বিদ্রোহী হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা। জেগে ওঠে বীর বাঙালি, হাতে তুলে নেয় তীর, ধনুক, লাঠি, সরকি, বল্লম। এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা, বিদ্রোহী বাঙালি। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। নদীনালা খালবিল পরিবেষ্টিত একটি দুর্গম জনপদের নাম বরিশাল। 1971 সালের 25শে মার্চ রাতেই নুরুল ইসলাম মঞ্জুরের নেতৃত্বে পুলিশ লাইনের অস্ত্রাগার ভেঙে বরিশালের মুক্তিকামী মানুষ অস্ত্র দখল করে নেয়। 26 মার্চ সাধারণ জনগণ সংগঠিত হতে থাকে। বরিশালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বেসামরিক প্রধান হিসেবে নুরুল ইসলাম মঞ্জুরকে দায়িত্ব দেয়া হয়। তারই নেতৃত্বে সরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় স্বাধীন বাংলা সরকারের অস্থায়ী সচিবালয়। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে এ সচিবালয় গঠিত হয়। এ ঘাঁটি থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে অস্ত্র ও অর্থ সরবরাহ করা হয়। 1971 সালের 25শে মার্চ কালো রাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের প্রতিটি জনপদ দখল করতে তৎপরতা চালায়। বরিশাল অঞ্চলও দখল করতে বারবার প্রচেষ্টা চালাতে থাকে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। আমি 1971 সনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। সেখান থেকে বাংলাদেশে ছুটে এসে পড়ি। তখন দেশে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। টাঙ্গুলি বাড়ির দরজায় কলেজ ছাত্রাবাসে, সেখান থেকে আমরা ট্রেনিং শুরু করি। তখন গৌরনদী থানার ওসি ছিল কাসেম মোল্লা। তার কাছ থেকে আমরা 6টি রাইফেলানি, 30টি রাউন্ড এই এনে আমরা কলেজ মাঠে এবং স্কুলের মাঠে প্রশিক্ষণ দেই। তৎকালীন সামরিক সদস্যরা 8 জন ছিলাম। তার ভিতরে আমাদের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আবুল হোসেন, সার্জেন্ট গোলাম মুস্তফা, আমি নিজে এবং মাসুম বিল্লাহ, শহীদ আলাবাক্স, শহীদ মুক্তার হোসেন এবং শহীদ আমিনুল ইসলাম। এরা আমরা নেতৃত্ব দিয়ে তাদের প্রশিক্ষণ দেই মাঠে। প্রশিক্ষণ অবস্থায় আমাদের তৎকালীন এমএলএ ছিলেন করিম সর্দার। উনি বললেন তোমরা এখন মুভ করবা, বুরগাটাতে যাবা। তখন পায়ে হেঁটে আমরা 30 জন লোক 6টা রাইফেল, বাঁশের লাঠি নিয়ে আমরা এই 8 জন সেনা সদস্য এবং আরও অন্য বেসামরিক লোক নিয়ে আমরা এই মুভ করে পায়ে হেঁটে আসি। এখানে আমাদের সাথে দেখতে পাই উত্তর দিক থেকে একটা কানবাই পাক সেনারা আসতেছে। দেখেই আমাদের সৈয়দ আবুল হোসেন সিটি মারেন। বাঁশি মারার সাথে আমরা 2 সাইডে অবস্থান নেই। অবস্থান নিয়ে আমরা গোলাগুলি করি গাড়ির উপর। তখন 6টি পাঞ্জাবি নিহত হয়, আমাদের 4 জন নিহত হয়। তার মধ্যে 2 জন সেনা সদস্য মুক্তার হোসেন এবং আলাবক্স, আর পরিমল মণ্ডল আর আবুল হোসেন। 1971 সালের 17 ও 18 এপ্রিল পাকিস্তানি বাহিনী জেট বিমান যোগে বরিশাল ও পটুয়াখালীতে হামলা চালায়।
ফলে আহত হয় অসংখ্য মানুষ। তারপর 25শে এপ্রিল নন্দীরবাজার হয়ে নৌপথে ও আকাশপথে ৩৬ সেনা নামানোর মাধ্যমে বরিশাল শহর দখল করে নেয় হানাদার বাহিনী। আমরা তাৎক্ষণিকভাবে রাত্রি বরিশাল কোতোয়ালি থানা অস্ত্র, যেটা সদর উপজেলা সদর থানা বলে, কোতোয়ালি থানার অস্ত্র আমরা হস্তগত করি। সরকারি বালিকা বিদ্যালয়, তার ওখানে পেশকার বাড়ি, ওখানে ছিল আমাদের অস্ত্রাগার। ওই অস্ত্রাগারে সমস্ত রক্ষিত করা হয়। পরের দিন ভোরবেলা আমাদেরকে যার যার পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে শপথ নিয়ে অস্ত্রশস্ত্র আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বন্টন করা হয়। তালতলী, শায়েস্তাবাদ ও জুনাহারে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। কটক স্থলে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রবল যুদ্ধ হয়। এই প্রতিরোধ যুদ্ধে কয়েকজন হানাদার বাহিনী নিহত হয়। হানাদার বাহিনীর পাল্টা আক্রমণে 5 জন মুক্তিযোদ্ধা আহত হয়। ভারী অস্ত্রশস্ত্রের মুখে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভেঙে পড়ে। ফলে হানাদার বাহিনীর হাতে বরিশালের দখল চলে যায়। 303 একটা রাইফেল আমি পাইলাম এবং কিছু গুলি, একটা বেল্ট সহ গুলি নিয়ে এই সদর গার্লস স্কুলে আসলাম। 10টা সাড়ে 10টা বাজে তখন শুনলাম যে এই সদর গার্লস স্কুলে, তখন এই বিল্ডিং ছিল না, পুরানো বিল্ডিং ছিল, এইখানে এইটাই আমরা সচিবালয় করব। 26শে মার্চ এখানে অ্যাকশন শুরু হয়। সেই অ্যাকশন অনুযায়ী এই সচিবালয় প্রতিষ্ঠা হয় ফার্স্ট বাংলাদেশে। পাকিস্তানি বাহিনী বরিশাল শহরের দক্ষিণাংশে বিআইপি কলোনির ভেতরে ঘাঁটি গড়ে তোলে। চারিদিকে পরীক্ষা খনন করে নিরাপত্তা জোরদার করে। এই বিআইপি কলোনিতে অবস্থান করেই পুরো দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞ চালাতে থাকে দখলদার বাহিনী। 17 তারিখে বরিশালে মেজর এম এ জলিল তার নেতৃত্বে 2 জন তৎকালীন পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে প্রমাণিত হয় একজনকে প্রকাশ্যে চানমারিতে গুলি করে হত্যা করা হলো। 18 এপ্রিল 2খানা ফাইটার বিমান বরিশালে, ফাইটারের বিমান থেকে এলএমজির ব্রাশ আরম্ভ করলো। ওরা যখন পশ্চিম পাশ থেকে ব্রাশ করতেছে এভাবে কাত হয়ে, তখন আমি গাছের 2টি শিকড়ের মাঝে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করেছি। কোনো সিদ্ধান্তই আমি নিতে পারিনি যে আমি কী করব, কী হইতেছে। হঠাৎ আমি দেখলাম যে 2খানা ফাইটার 2 দিকে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে আমি দৌড় দিয়ে সামনে পশ্চিম পাশে জজ সাহেবের বাসা, জজ সাহেবের বাসায় গাড়ির বারান্দায় লাফ দিয়ে উঠি। আমার পিছনে 5-7 হাত দূরে আমার এক যোদ্ধা হঠাৎ তার বুকের বাম দিকে একটি গুলিবিদ্ধ হয়ে গাড়ির বারান্দায় পড়ে গেল। ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ আসেন তখন তার নেতৃত্বে, এবং হিজলার খোকা চৌধুরী আর আমরা, এই 3 জনে একটি গ্রুপ ছিল 35 জনের। এই 35 জনের গ্রুপটি নিয়ে আমরা চলে যাই ওখান থেকে কাশীপুর ইছাকাটি গার্ডেন থেকে আটঘর কুরিয়ানাতে। এই আটঘর কুরিয়ানাতে যাই আমরা, আটঘর কুরিয়ানা স্কুলের স্থান নেই। স্থান নেওয়ার পরে হঠাৎ করে শুনতে পেলাম বানুরিপাড়ায় আর্মি ঢুকে ওখান থেকে ডাব খেয়ে তাদেরকে বিদায় দিছে। সেই রাত্রে মাহফুজ আলম বেগ আমার নেতৃত্বে বললো যে যাও ওই থানা অপারেশন করো। সেই রাত্রে যাইয়ে অপারেশন করে আমাদের কোনো গ্রুপের সাথে বা ইন্ডিয়ার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। এখন আমরা চিন্তা করলাম যে এই ছেলেদের জীবনগুলো আমাদের হাতে, সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বেগ ভাই আমরা বসলাম যে আমরা কি করতে পারি। আমাদের যার যে যদি কেউ যেতে চায় চলে যাবে, আর যে যাবে না সে আমাদের সাথে থাকবে। বহু লোক চলে গেল। ক্যাপ্টেন বেগ 6 জনকে নিয়ে ভারতে চলে আসলো। হিজলার খোকা চৌধুরী সে চলে গেল। আমি বললাম যে আমি যাব না, যেহেতু আমি প্রশিক্ষণপ্রাপ্ত, আমি এখানেই থাকবো, আমি লড়াই করব। আর্মির সাথে একটি সশস্ত্র যুদ্ধ হয়। ওই আর্মি এরিয়ার মধ্যে ঢুকে, বাউকটিতে ঢুকে তারা পোড়াইয়া, হত্যা করিয়া, ব্যারেট দিয়ে মারিয়া, নারকেল পাড়তে উঠাইয়া নারকেল গাছ থেকে গুলি করে ফেলাইতেছে। আটঘর কুরিয়ানা থেকে বাউকটিতে রওনা দিলাম বিভিন্ন সার্কেলে। ওরা তখন লঞ্চে উঠবে। তখন আমরা একটি রাস্তা, বাউকাঠিতে রাস্তা ছিল, ওখান থেকে ফার্স্ট ফায়ার করি। ফায়ার করার পরে ওরা 5-7 জন পড়িয়ে গেছে, কেউ লঞ্চের উপরে, কেউ নিচে। এরপরে ওরা সব লঞ্চে দৌড়ে উঠে এলএমজির ব্রাশ ওদের। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধ করতে থাকে। অস্থায়ী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে। এটি ছিল যুদ্ধ পরিচালনার একটি সামরিক কৌশল। বরিশাল অঞ্চলকে 9 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত করা হয়। এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বরিশালের সাহসী বীর সন্তান মেজর এম এ জলিল। বরিশালের বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর উপর একের পর এক
অভিযান চালায় মেজর এম এ জলিলের নেতৃত্বে গেরিলা বাহিনী। পটুয়াখালীর একটি স্থায়ী ঘাঁটি থেকে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মেহেদি আলী ইমাম মুক্তিযোদ্ধাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেন। অন্যদিকে সুন্দরবন এলাকায় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জিয়াউদ্দিন মুক্তিযোদ্ধাদের নিয়ে দখলদারদের বিরুদ্ধে হামলা চালাতে থাকেন। তখন মেজর জলিল সাহেব, ক্যাপ্টেন বেগ এরা আমাদেরকে কিছু অস্ত্রপাতি দিল। এই অস্ত্রপাতি নিয়ে আমরা যুদ্ধে লিপ্ত হইলাম। কিন্তু ওদের স্বয়ংক্রিয় অস্ত্র, ওদের অস্ত্রের কাছে আমাদের এই অস্ত্র অতি নগণ্য। কেন ওরা জানতো যে আমরা আত্মপ্রসন্ন করলে আমাদেরকে ওরা বাঁচাই রাখবে না। তখন ওরা বলছে যে আমরা মাইকিং করতো এখানে বসে যে আমরা ইন্ডিয়ান সৈন্যের কাছে আত্মসমর্পণ। তখন মেজর ডিসি দাস উনি আসলো কিছু সৈন্য নিয়ে। তারপর আমরা মুক্তিযোদ্ধা প্লাস মিত্র বাহিনী এই দুইজনে মিলে এখানে আত্মসমর্পণ করে। সাধারণ সৈন্যদের জন্য এখানে এই রুমটা ছিল, ব্যবহার করত। আর যারা একটু উচ্চ পর্যায়ের ছিল তারা ওই উপরের তলায় মেয়েদেরকে নিয়ে নির্যাতন করত। ওরা নির্যাতনের ইস্যুতেই ওরা মারা যাইত, ওদেরকে ধরিয়ে ফালাই দিত ডাস্টবিনে। ওই ডোবা ছিল ওখানে ওই বেড়ের ভিতর ফালাই দিত। স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত বরিশালের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনী সাধারণ জনগণের উপর অমানবিক নির্যাতন ও অত্যাচার চালায়। নির্বিচারে গুলি করে নিরীহ জনসাধারণকে হত্যা করে। বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পাকিস্তানি বাহিনীর হেডকোয়ার্টার ছিল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ধরে এনে এখানে হত্যা শেষে কীর্তনখোলা নদীতে ফেলে দিত। আধিপত্য বিস্তারে এ সদর দপ্তর থেকে হানাদার বাহিনী অভিযান চালিয়ে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালীতে অগণিত মানুষ হত্যা করে। আমরা তখন বরিশালে অ্যাটাক করার পর, বরিশাল ফল হওয়ার পর আমরা সেই বৃষ্টির দিনে আমরা তখন আটঘর কুড়িয়ানা হাই স্কুলে যে প্রথম ক্যাম্প করলাম। যাই ওখানে অনেক ছেলে মেয়ে, সবচেয়ে আপনারা আশ্চর্য হবেন ওখানে মেয়েরা, তারা বললো আমরা যুদ্ধ করবো, আমরা ট্রেনিং নিতে চাই, আমরা যুদ্ধ করতে চাই। আমি বললাম তোরা যুদ্ধ করবি, তোরা তো মারে ফেলবি। কেন না দাদা, এমনি তো আমরা মারা যাবোই, যদি মারার আগে একজনকে মরতে পারি তাহলেও তো এটা আমাদের জন্য একটা লাভ। তা আমি মেয়েদের একটা গ্রুপকে ওখানে ট্রেনিং দেওয়া শুরু করলাম, ছোট্ট একটা গ্রুপকে। আর ছেলেরা তো ছিলই। আমরা ওই প্রায় গানবোট আসতো এখানে আমাদের এই ইসের জন্য, এখানে অ্যাটাক করার জন্যে। আমাদের সঙ্গে খণ্ডকালীন যুদ্ধ হইতো, তারা ফেরত যেত, আমাদের দু একজন হয়তো আহত হয়েছে, তাদেরও দু একজন মারা যেত। এই অবস্থায় বেশ কিছুদিন চলল। তবে এখানে প্রায় বোধহয় 15 কি 20 দিন আমরা ছিলাম। প্রচণ্ড বেশ কয়েকটা ভালো ভালো যুদ্ধ হয়েছে এখানে। আমরা সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা গেলাম, আমরা দুইজন। পরে আমরা যাওয়ার পর মেজর জলিল আবার বুদ্ধি করে আমাদের কাভারিং দেওয়ার জন্য, আমরা জানতাম না, একটা উনি গ্রুপ পাঠিয়ে দিয়েছিলেন। আলটিমেটলি ব্রিজে একবার ব্যর্থ হইলাম, সেফটি ফিউজ ভিজে গেছিল। 2-3 বার চেষ্টা পাওয়ার গ্রামে যেয়ে আবার দেশলাই আনলাম। আলটিমেটলি আমরা এগনাইট করতে সাকসেসফুল হইলাম, ব্রিজটা উড়িয়ে গেল। এটা অন্য অব্দি আটকে 9 সেক্টর অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা তখন ওই পুরো এরিয়াটাকে কাট আপ করে দিলাম। হ্যাঁ, কাট আপ করে দিলাম, মানে আর পাকিস্তান আর্মি আর দিক দিয়ে আর আসতে পারবে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বীর মুক্তিযোদ্ধারা আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা আক্রমণ করতে থাকে হানাদার বাহিনীর ওপর। মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে এক পর্যায়ে হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। 8 ডিসেম্বর ভোরে পাকিস্তানি সেনাবাহিনীর অফিসাররা সৈন্যদের রেখে গোপনে নৌপথে বরিশাল থেকে পালিয়ে যায়। পর মুহূর্তেই পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের গোপনে পালানোর খবরটি জানাজানি হয়ে যায়। একটা অপারেশন ছিল বসন্তপুর নদীর ওপারে, এপারে ছিল হিঙ্গলগঞ্জ অপারেশন ক্যাম্প ছিল আমাদের একটা হিন্দু বাড়িতে। ওপারে ছিল খাল নদী, খরস্রোতা নদী। ওপারে ছিল পাক আর্মির বিওপি, বর্ডার সিকিউরিটি পোস্ট। আমরা ওই পোস্টটা দখল করব, সেই জন্য ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন বেগ, আমি, আমাদের সাথে প্রায় 300 মুক্তিযোদ্ধা ছিল। 9টা-10টার দিকে ওখানে যাই রাত্রিবেলা। আমরা 3 দিক দিয়ে ঘেরাও করি, একদিকে নদী, আর একদিকেও নদী, আর একদিকে ছিল আপনার স্থলপথ। ওরা যখন টের পেল, টের পাওয়ার পরে আমাদের উপরে একটা
এলএমজি দিয়ে ফায়ার করলো, আমরা ওদের কাউন্টার ফায়ার করলাম। গুলিগোলা চলতেছিল অনেকক্ষণ। বেগ সাহেব তার সঙ্গে ছিল বিচ্ছু বাহিনী 2 জন। গুলি শেষ হয়ে যেত, উনি আরেকটা করে চেঞ্জ করে দিত বেগ সাহেবের কাছে। হঠাৎ করে আমরাও ফায়ারিং বন্ধ করে দিলাম। ওরা গুলি করতো, একটা গুলি, তারপর একটা লাইট গুলির সঙ্গে আসতো দেখার জন্য লোকেশন। ও বেগ সাহেব ও 2টা ছেলে নিয়ে আগে গেছে আমাদের কাছ থেকে, অ্যাডভান্স হয়ে গেছে। ওরা পাকার আমি বলতেছে সালা মুক্তি বাহিনী ঘায়েল হয়ে গিয়া। ওনারা করছে, ওখানে কাছাকাছি যাওয়ার পরে কান্না শুরু করলো। ওরা মনে করলো মুক্তিযুদ্ধ ঘায়েল হয়ে গেছে। এলএমজি পোস্ট যেখানে ছিল সেখান থেকে বের হয়ে ওরা আসলো। আসার পরে বেগ সাহেব স্ট্যান্ড গান দিয়া একদম এক কাতারে এমনভাবে গুলি করলো, ওদের এই কেটে গেছে। এরপরেই আমরা অ্যাটাক করলাম। অ্যাটাক করে যাওয়ার পরে ওদের বাংকারের মধ্যে আমরা গ্রেনেড মারলাম। বীর মুক্তিযোদ্ধারা দুপুর 2টায় বরিশালে লুকিয়ে থাকা শত্রু সৈন্যদের উপরে হামলা চালায়। দীর্ঘ 9 মাস রণাঙ্গনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পরাজয় স্বীকার করে পাকিস্তানি বাহিনী। পরাজয়ের গ্লানি নিয়ে 8 ডিসেম্বর বরিশালে পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্যরা আত্মসমর্পণ করে। ঐতিহাসিক বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত বরিশালের মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের ঢল নামে বরিশালের মাটিতে। মিলিটারি আছে পাকিস্তানি, আগে মৌ বাড়ি ঘের দিয়েছে, বুঝলেন? ঘের দিয়েছে, একজন রবিবার ছিল, ঘের দিয়েছে। পর এর মধ্যে গির্জা বাড়ি 3 জন লোক মারছে, বুঝলেন? আমি বাড়ি ছিলাম, বাড়িটা দৌড়ে যাওয়া হয়েছে, ইচ্ছে মধ্যে দাঁড়াইছি, যাই যে ওই গির্জা বাড়ি দাঁড়ায় কোলে মানুষগুলো খার হয়ে রয়েছে, এখন লাইন দিতে কয়। আমি 5 মিনিট একটু বসেছি, এই গুলি করছে, গুলি কানে ধার দিয়ে গেছে। আমি দেখেছি ওই রবিবার দিন মেরে দিয়েছিল, বুঝলেন? আমি তো ওই দক্ষিণ দিকে চলে গেছিলাম, পুরুলিয়া বিলি ভিতরে ছিলাম। সেখান থেকে শুনছি যে দেশে পড়াইতেছে মিলিটারি। আমার কাকা ছিল ওই দক্ষিণ দিয়ে বেড়ে গেছে, গুলি করে মারছে। আমার ফ্যামিলিও ছিল বাড়িতে, এরাও গির্জায় গেছে সব। তা আমিও সেখানে গেছি, তখন সেখানে ঘটনা দেখি যাইয়া যে ওই মিলিটারিরা মারামারি করিয়া সমস্ত জায়গা একেবারে তছনছ করিয়ে ফেলাইছে, গুলি করছে, বিভিন্ন জায়গায় আগুনও লাগছে, আগুনও ঘরে দিছে। এখন ওই যারা ছিল গ্রামবাসী, যারা মহিলা পুরুষ সব ভয়তে দৌড়াইয়া গির্জা বাড়ি আসছে। বরিশালের সঙ্গে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মৌলভীবাজার ও ময়মনসিংহ হানাদার মুক্ত হয়। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশ দেখার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে। 1971 সালের 8 ডিসেম্বর বরিশালের মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে। 1971 সালের বীর বাঙালির বীর গাথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরদিন। বীর বাঙালির বীর গাথা রচিত হয় শহীদদের রক্তরেখায়, কবির কবিতায় বিজয় গাথা ঝঙ্কৃত হয় শিল্পীর গানে গানে।